নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, মূল্য। আসুন গল্পটি শোনা যাক। সে অনেক কাল আগের কথা, ব্রিটিশ আমল। চা বাগানগুলো তখন রমরমিয়ে চলত। চা বাগানের যত উঁচু পোস্ট, সেগুলি সবই সাহেবদের জন্য। সাহেব সুবোদের মান্য করে চলতে হতো, না হলে সরিয়ে দেওয়া হতো। সাহেবদের অত্যাচারও সর্বজন বিদিত ছিল। কুলিবস্তিতে তারা প্রায়ই চলে যেত। চা পাতা তো সবসময় মেয়েরাই তোলে, তখনও তুলত। সাহেবদের মিসেসরা সবসময় তাদের সঙ্গে থাকতো না। মেম সাহেবরা বেশি দিন জঙ্গলে থাকতে পারতো না। তখনকার উত্তরবঙ্গ আর এখনকার উত্তরবঙ্গকে এক করে ফেললে চলবে না। তখন উত্তরবঙ্গ শুধুই জঙ্গল। সেখানে চিতাবাঘ, হাতি প্রায়শই দেখা যেত। সন্ধ্যা হতে না হতেই সবাই ঘরে ঢুকে যেত। এই রকম পরিবেশে মেম সাহেবরা বেশি দিন থাকতে পারতো না। তারা প্রায়ই ইংল্যান্ডে চলে যেত। বেশ কিছুদিন থেকে ইংল্যান্ডের আবহাওয়াতে ফ্রেশ হয়ে তারা চা বাগানের সাহেবদের কোয়ার্টারে প্রত্যাবর্তন করত। সাহেবরা আর কতদিন উপসী থাকবে? তারা কুলিবস্তি থেকে যে মেয়েটিকে পছন্দ হতো নিয়ে চলে আসতো। কোনো কুলি যদি তার বউকে আসতে না দিত তো তার পিঠে চাবুক পড়ত। আবার এমনও হতো যে কুলি নিজেই তার বউকে সাহেবের বাংলোতে পৌঁছে দিয়েছে। বদলে সে পেত বকশিস। আর যে অরাজি হতো তার চাবুক ছাড়াও কাজ চলে যেত। গুম খুন হওয়াও বিচিত্র ছিল না। মেম সাহেবরা থাকাকালীনও সাহেবদের অত্যাচার কম ছিল না। সাহেবদের বাংলোতে কাজ করার জন্য চা বাগানের কুলিদের বউরাই যেত। কাউকে পছন্দ হলেই সাহেবরা তাদের ভোগের সামগ্রী মনে করত। সাহেবরা এদের ফাও মনে করত এটা তাদের অধিকার। তারা এদেরকে কাজ দিচ্ছে, তাইতেই তো খেতে পাচ্ছে, না হলে তো এরা অন্ধকারে তলিয়ে থাকত। সাহেবদের নিচে ছিল বাবুদের দল, মানে কেরানিকুল। কেরানিকুলের হেড ছিল বড় বাবু। এদের সবাই প্রায় বাঙালি। বাঙালিরা পড়াশোনা শিখেই চাকরি খুঁজতে বেরোয়। তখন চা বাগানের কাজ সহজলভ্য ছিল। ওইসব অঞ্চলে ম্যালেরিয়া ডেঙ্গুর ভয়ে কেউ যেতে চাইতো না। বাঙালি বাবুদের চাকরির জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে দেখা যেত। একটি টিনের সুটকেস আর শতরঞ্জি জড়ানো বেডিং বগলে নিয়ে বাঙালি বাবুর যত্রতত্র যাওয়াটা অতি পরিচিত দৃশ্য ছিল। চা বাগানের ভয়াবহ মশা, জোঁকের ভয় বা চিতাবাঘ অথবা হাতি কেউই তাকে টলাতে পারত না। এই বাঙালি বাবুরা প্রায় সবাই ইংরাজি শিক্ষায় শিক্ষিত ছিল। তারা সাহেবের প্রিয় পাত্র হয়ে উঠত। এই রকমই এক বাঙালি বাবুর গল্প বলবো আজ। এক বাঙালি বাবু সেই টিনের সুটকেস আর শতরঞ্জি জড়ানো বিছানা নিয়ে একদিন বড় দেখি বলে এক চা বাগানে পৌঁছে গেলেন। তার আগে কলকাতায় তিনি ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েছেন। ধরা যাক তিনি ঘোষবাবু। তিনি ভালো ইংরেজি জানতেন। ঘোষবাবু প্রথমে সাধারণ কেরানি হয়েই কাজে যোগ দিলেন। তিনি কলকাতায় কোনো কাজ না পেয়ে চা বাগানে এসেছিলেন। তিনি একলা কর্মক্ষেত্রে আসলেও
সংসারে কিন্তু তিনি একলা ছিলেন না। তিনি যুবক, বয়স 22-23 হবে। তখন তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত। তাই ঘোষবাবুরও 20 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। তখন তো বিয়ের জন্য চাকরিরও দরকার হতো না। মনে করা হতো পুরুষ মানুষ তো আর ঘরে বসে থাকবে না, ঠিক কিছু না কিছু কাজকর্ম করবে, বউ বাচ্চাকেও খাওয়াবে, আর বিয়ে হলেই বাচ্চা হতো, এবং সংখ্যায় অনেক। তাই ঘোষবাবুরও 22-23 বছরে বিয়েও হয়েছিল, আবার একটি বছরখানেকের সন্তানও ছিল। কিন্তু কলকাতায় তিনি সেরকম কিছু কাজ পাচ্ছিলেন না যাতে সংসার চালাতে পারেন। ঘরে তার বিধবা মা আছেন, একটি সুন্দরী বউ যার বয়স 15-16, আর একটি ছেলে যার বয়স বছরখানেক। তাই তিনি কাজ খুঁজতে খুঁজতে কলকাতা থেকে সুদূর একটি চা বাগানে আসলেন কাজ করতে। বড়দিঘি হচ্ছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত, খুব ভালো চা বাগান। তিনি এসে সাহেবের সাথে দেখা করলেন। সে সময় ম্যানেজার ছিলেন টমাস সাহেব। টমাস সাহেব দেখে বলল, বাবু, তুমি কাজ করবে? তুমি তো বহুত ছোট আছো। ঘোষবাবু তার জয়নিং লেটারটা দেখালেন। সাহেব একটি লোককে ডাকলো, বলল, শোনো বাবু, তুমি এই বাবুকে কোয়ার্টার দেখিয়ে দাও। কাল থেকে কাজ করবে, আজ বিশ্রাম নাও। সেই বাবু তো ঘোষবাবুকে কোয়ার্টার দেখিয়ে দিল। তিনি কোয়ার্টারে প্রবেশ করলেন। একটি ঘর, বড় রান্নাঘর আছে, সামনে একটি বারান্দা, একটি চৌকি আছে ঘরে। তিনি ঘরে ঢুকে চৌকিতে বিছানা পেতে ট্রাঙ্কটি চৌকির নিচে রেখে ধপ করে বসে পড়লেন। তার মাথায় আসছে না কি করে বাজার করবেন, ভাত ফুটিয়ে খাবেন কি করে। বসে বসে ভাবছেন। এমন সময় পাশের কোয়ার্টার থেকে এক ভদ্রলোক আসলেন। তিনিও এই বাগানে কাজ করেন, আর এক বাবু। তিনি বললেন, আজকের জন্য চিন্তা করবেন না, আজ আমার গিন্নি রান্না করে পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি চলুন, এই বেলা আপনার জিনিসপত্র কিনে নিয়ে আসি। আপনাকে দোকান বাজার দেখিয়ে দিই। একটা দোকান আছে, সেখানে সব পাবেন, চাল, ডাল, স্টোভ, কেরোসিন, হ্যারিকেন, ডিম, আলু ইত্যাদি। এখানে সপ্তাহে একদিন হাট বসে, সেদিন সবজিপাতি, মাছ, মুরগি পাবেন। আপনার বিয়ে থা হয়েছে? ঘোষবাবু উত্তর দেন, হ্যাঁ, একটি ছেলেও আছে, মাও আছেন। চক্রবর্তী উত্তর দেয়, তাহলে আর কি, সামনের মাসে ছুটি নিয়ে ওদের নিয়ে আসুন। এই মাসটা কষ্ট করে হাত পুড়িয়ে খান। সন্ধ্যার পর এখানে বেরোবেন না, পুরো জঙ্গলি জায়গা, অনেক জন্তু জানোয়ার, সাপ খোপ আছে, সাবধান। কাল অফিসে গিয়েই আপনার টর্চ নিয়ে নেবেন। টর্চ ছাড়া সন্ধ্যাবেলা বারান্দাতেও বেরোবেন না। ঘোষবাবু জিনিসপত্র কিনে নিয়ে এসে বসে বসে ভাবতে লাগলেন, এই রকম জায়গায় মা বউকে নিয়ে থাকবেন কি করে, আবার একটা অত ছোট বাচ্চা। চক্রবর্তী খাবার দিয়ে গেল, সেই খেয়ে তিনি শুয়ে পড়লেন। বিকালে চক্রবর্তীকে ডেকে বললেন, রাত্রিরে তিনি নিজেই চালে ডালে ফুটিয়ে নেবেন, আর খাবার দিতে হবে না। পরদিন ঘোষ অফিসে জয়েন করলেন। সাহেব এসে ওকে ওর কাজের জায়গাতে নিয়ে গেল। ওর কাজ হাজিরা নেওয়া। একটা টেবিল আর চেয়ার পাতা, সেখানে বসে বসে কুলি কামিনদের হাজিরা নিতে হবে। তারা কাজে যখন আসবে টিপছাপ দেবে। ঘোষবাবু টাইম লিখবেন, আবার ছুটির সময়ও তাই। কাজ খুব বেশি ছিল না, খুব অল্প সময়, কিন্তু তাকে নজর রাখতে হতো কুলি কামিনরা ফাঁকি মারছে কিনা। মাঝে মাঝে সাহেব ডাকত, তাকে সাহেবের সঙ্গে গল্প করতে যেতে হতো। ধীরে ধীরে ঘোষবাবুর কাজে মন বসে গেল। তিনি ছুটি নিয়ে বৌমাকে আনতে গেলেন। বৌমা এসে খুব খুশি,
তারা এই এক কামরার কোয়ার্টার দেখেও হতাশ হয়নি। মা ছেলের চাকরিতেই খুশি, স্ত্রী স্বামীর কাছে থাকবে তাতেই খুশি। চক্রবর্তীর পরামর্শে ঘোষবাবু বারান্দা ঘিরে মায়ের থাকার জায়গা তৈরি করলেন। সুখে ঘর সংসার চলতে লাগলো। তিনি ইংরেজি ভালো জানতেন। ক্রমে সাহেবের চিঠি লেখার কাজ করতে লাগলেন। তিনি একটি 2 কামরার কোয়ার্টার পেলেন। সবাই খুব খুশি। বাড়িতে সদস্য সংখ্যাও বাড়তে লাগলো। একটি ছেলে ছিল, সংখ্যায় আরও 2টি বাড়ল। ঘোষবাবু হাজিরাবাবু থেকে 3 বার উন্নীত হলেন। তার বড় কোয়ার্টারও হলো। আবার ঘরের সদস্য সংখ্যাও বাড়ছিল। ক্রমে তার ঘরে 6টি সন্তান হলো। চা বাগানে স্কুল ছিল, কাজেই স্কুলের পড়াশোনার অসুবিধা ছিল না। তার 3 ছেলে তখন স্কুল যায়। বড় ছেলেটির বয়স হয়েছে বছর 13। প্রতি 2 বছর অন্তর একটি করে সন্তান। প্রথম 3টি ছেলে, তারপর 3টি মেয়ে। মাও সক্ষম। তিনি সাহেবদের নেক নজরে পড়ে গেলেন, কারণ খুব ভালো ইংরেজি লিখতে এবং বলতে পারতেন। তার প্রমোশন হতে হতে বড়বাবু হয়ে গেলেন। সাহেবদের পরেই তিনি দণ্ডমুণ্ডের কর্তা। কুলি কামিনরা তাকে সমঝে চলে। টমাস সাহেবের মাধ্যমে অন্যান্য সাহেব যেমন রবার্ট, টমসন, এদের সঙ্গেও তার ভাব হয়ে গেল। তারা তাকে অনেক সময় সান্ধ্যকালীন আড্ডাতেও ডাকত, ভালো মন্দ খাওয়াতো। তার এখন অনেক বড় কোয়ার্টার। মার থাকার কোনো অসুবিধা ছিল না, আর ছোট কোয়ার্টারেও তাদের অসুবিধা ছিল না। ঘোষবাবু এখন সাহেবদের সঙ্গে মাঝে মাঝে শিকারেও যান। সাহেবদের সঙ্গে থেকে থেকে বন্দুক চালানোও শিখেছেন। ছোটোখাটো জানোয়ার শিকার করেন। বড় কোয়ার্টারে আসার পর তার আরও 2টি সন্তান হয়েছে, 2টি ছেলে। একজনের বয়স এখন 4 আর একজনের 2.5। মা এখনও আছেন। মা খুব শক্ত সমর্থ। সংসার ভালোই চলছিল। চা বাগান বলেই অতজন সদস্য নিয়েও সংসার যাত্রা নির্বাহ হয়ে যাচ্ছিল, ভালো খেয়ে পড়ে। তিনি আবার খুব শৌখিন মানুষ ছিলেন। ওখানে তো গান বাজনা শেখানোর লোক পাওয়া যেত না। তাই কলকাতা থেকে একজন গানের শিক্ষক নিয়ে গিয়েছিলেন তার বড় মেয়েকে গান শেখানোর জন্য। মেয়ের গানের গলা খুব সুন্দর ছিল। সেই শিক্ষক তাদের ঘরেই থাকতেন, খেতেন। কাজেই তার ব্যয়ের বাহুল্য ছিল। জমার খাতা ছিল শূন্য। তিনি ভাবতেন ছেলেরা তো দাঁড়িয়ে যাবে, আর কি চিন্তা। ইতিমধ্যে বড় ছেলেটি স্কুল ফাইনাল পাশ করে শিলিগুড়িতে কলেজে ভর্তি হয়েছে। আয়ে পড়ে এক আত্মীয়ের বাড়িতে থেকে। মানুষ ভাবে এক, হয় আর এক। বিধাতা পুরুষ মনে মনে হাসে সেই ভাবনাতে, কারণ বিধাতাই তো ঠিক করে রেখেছে সব কিছু। এক রবিবারের দিন সাহেবদের সঙ্গে তিনি শিকারে গেছেন। ফিরতে ফিরতে তাদের সন্ধ্যা হয়ে গেছে। সেদিন তিনি 2টো বন মুরগি নিয়ে এসেছেন। এইসব আনলে বাড়ির ভিতর রান্না হতো না, কারণ তার মা মুরগি ঘরে ঢুকতে দিতেন না। বাগানের মধ্যে ঘোষবাবু রান্না করতেন। চাকরের সব জোগাড় যন্ত্র করে দিত। তিনি রান্না বান্না করে ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে খেতেন। তিনি রান্না করছেন, এমন সময় হঠাৎ তার শরীর খারাপ লাগতে থাকে। তিনি অজ্ঞান হয়ে যান। চা বাগানের ডাক্তার আসে, সাহেব ডাক্তার। তিনি বলেন সেরিব্রাল অ্যাটাক। তখন তো আর কেউ রোজ প্রেশার মাপত না, আর ওনার শরীরও খারাপ ছিল না। ডাক্তার বললেন কিছু করার নেই। পুরো 2 দিন তিনি অজ্ঞান হয়েছিলেন। মাঝে মাঝে জ্ঞান ফিরছিল, কিন্তু মুখে কোনো ভাষা ছিল না, খালি চোখ দিয়ে জল পড়ছিল। 2 দিন পর ঘোষবাবু মারা যান, মাত্র 47 বছর বয়সে। বড় ছেলে তখন 20, বিয়ে পড়ছে, আর সর্বকনিষ্ঠটি 4 বছর। সে দিদির হাত ধরে দাঁড়িয়ে দেখছে বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে তখন বুঝলও না তার কি হারালো। তার স্ত্রী এবং মা, এই 2টি মানুষ এত বড় সংসার নিয়ে পড়ল অকুল পাথারে। না, সাহেবরা তাদের ঘর ছাড়া করেনি।
বরং মেয়াদের থেকে অনেক বেশি সময় দিয়েছিল কোয়ার্টারে থাকতে। সাহেবরা ঘোষবাবুর বড় ছেলের জন্য চাল সাথে অন্য বাগানে কাজেরও ব্যবস্থা করে দেয়। কিছুদিন পর বড় ছেলে মা, ঠাকুমা আর অতগুলি ভাই বোন নিয়ে নিজের কর্মক্ষেত্রে চলে আসে। একটি 20 বছরের ছেলের ঘাড়ে এত বড় সংসার। একটি বোনেরও বিয়ে হয়নি। একটি বোন আগেই ম্যালেরিয়াতে মারা গিয়েছিল। 2 বোন ছিল। 6 ভাই বোন মা আর ঠাকুমাকে নিয়ে ঘোষবাবুর বড় ছেলে সংসার যাত্রা শুরু করলো। ছেলের মৃত্যু ঘোষবাবুর মা বেশি দিন সহ্য করতে পারেননি। বছর যেতে না যেতেই তিনি বার্ধক্যে, দুঃখে কালের গর্ভে চলে যান। ছেলে তো নেই, কে মুখাগ্নি করবে? বড় ছেলেকে মা আর বলেননি। মেজ ছেলেকে ঘোষবাবুর স্ত্রী বললেন ঠাকুমার মুখাগ্নি করতে। মুখাগ্নি তো মেজ ছেলে করে আসলো। সে তখন স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছিল, ঘরে বসেছিল। বড়দা তার অফিসার সাহেবকে বলে দিয়েছিল একটা চাকরির ব্যবস্থা করতে। এইবার তো হলো মহা মুশকিল। মেজ ছেলে শ্রাদ্ধ করবে, কারণ সেই তো মুখাগ্নি করেছে। আর শ্রাদ্ধ করতে গেলে তো ন্যাড়া হতে হবে। ন্যাড়া হলে সাহেবের কাছে ইন্টারভিউ দিতে যাবে কি করে? সবাই পড়ল মহা বিপদে। এই পরিস্থিতিতে চাকরির খুব দরকার, কারণ বড়দার মাইনেতে সংসার চলে না। বাবার তো কোনো জমানো টাকা ছিল না। অত বড় সংসার প্রতিপালন করতেই তো সব চলে যেত। চা বাগানের মাইনেও তো খুব কম ছিল। এই সময় এক প্রতিবেশিনী বললেন, দাঁড়াও, পুরোহিত মশাইকে খবর দিই, তিনি একটা বিহিত করবেন। পুরোহিত মশাই এসে বললেন, এ আবার এমন কি ব্যাপার? মূল্য ধরে দিলেই হলো। মূল্য ধরে দিলেই আর ন্যাড়া হতে হবে না। তখন সে মেজ ভাই শ্রাদ্ধাদি কর্ম সম্পন্ন করে গেল সাহেবের সঙ্গে দেখা করতে। ঠাকুমা বাবার আশীর্বাদে তার চাকরিটি হয়। 2 ভাইয়ের মিলিত উপার্জনে ঘোষবাড়ির সংসার রথে চাকাটা আবার চলতে শুরু করে।